সজল খুব ভালো করে জানে সেটিং কার সাথে কার আছে। সেটিং আছে বলেই তো অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, মমতা ব্যানার্জিকে সিবিআই জেরা করার জন্য ডাকে না। সেটিং আছে বলেই তো অভিষেক ব্যানার্জি নির্বাচন পর্যন্ত রক্ষা কবচ পান, মনীষ সিসোদিয়া পান না। সেটিং আছে বলেই তো এনরেগার টাকা নিয়ে এত বিতর্ক হয়, কিন্তু নাইদার নরেন্দ্র মোদী নর মমতা ব্যানার্জি কেউ সুপ্রিম কোর্টে যান না। সেটিং আছে বলেই তো আরএসএস মমতা ব্যানার্জিকে দুর্গা বলে, আর মমতা ব্যানার্জি আরএসএস কে দেশপ্রেমিক বলেন। সেটিং আছে বলেই তো মমতা ব্যানার্জির সরকারের আমলে আরএসএস 600 নতুন শাখা খুলতে পারে। সেটিং আছে বলেই তো এত দুর্নীতি রাজ্য সরকার করেছে ক্যাগ রিপোর্টে প্রকাশিত দেখবার পরেও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রতি শাস্তিমূলক ব্যবস্থার দিকে যায় না। সজল এগুলো জানে। সজল খবর রাখা ছেলে, যথেষ্ট ভালো সংগঠক। এখন মুশকিল হচ্ছে ও প্রার্থী হয়েছে, ওকে তো বিরুদ্ধে বলতেই হবে। বিরুদ্ধে বলেছে, আমি ওর চাইতে বয়সে অনেকটা বড়, ওর এই বলাটাকে আমি ক্ষমা করে দিলাম। সজল আসলে এগুলো সবটা ঠিকঠাক বুঝবে না। বরানগরের মাটি শ্রীচৈতন্য দেবের মাটি। এই রাস্তা দিয়ে রামকৃষ্ণদেব যেতেন, এই রাস্তা দিয়ে স্বামী বিবেকানন্দ হাঁটতেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানকার একটি বাড়িতে বসে এখান থেকে সামান্য দূরে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা লিখেছিলেন। বরানগর মানিক বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান, বরানগর নাট্যাচার্য শিশির ভাদুরীর বাসস্থান, যাত্রা সম্রাট শান্তি গোপালের বাসস্থান। বরানগর বিখ্যাত কবি অমিতাভ দাশগুপ্ত দীর্ঘদিন এখানে থাকতেন। ফলে বরানগর তার একটা আলাদা সংস্কৃতি বোধ, একটা আলাদা রুচিবোধ আছে। বরানগর কখনো অতিথিকে অপমান করে না। সায়ন্তিকা বাইরে থেকে এসেছে, বরানগরে প্রার্থী হয়েছে। আমি অপমান করব, অসম্মান করব? তাহলে তো আমার সজলকে অপমান করতে হয়, সজলকে অসম্মান করতে হয়। আমি করব? সজল আমাকে অসম্মান করতে পারে, আমি সজলকে অপমান করব না। আমি মনে করেছি আমার একটা মিছিল যাচ্ছিল, সায়ন্তিকার গাড়ি উল্টো দিক দিয়ে আসছিল। আমি যেমন সকলকে নমস্কার করেছি তেমন ওকে নমস্কার করেছি। ও গাড়ি থেকে নেমে এসে আমার সাথে দুটো কথা বলেছে। আমি স্বাভাবিকভাবে দুটো কথা বলেছি, ওকে শুভেচ্ছা জানিয়েছি, ওকে বলেছি ভালো থেকো। লড়াই রাজনীতির, আমার সাথে তো কোনো সায়ন্তিকার ব্যক্তিগত লড়াই নেই, আমার সাথে সজলেরও কোনো ব্যক্তিগত লড়াই নেই। আমি প্রথম তোমায় বলি, আমি তন্ময়দার ভিডিওটা দেখলাম। উনি রামকৃষ্ণদেবের কথা বলেছেন, স্বামী বিবেকানন্দের কথা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছেন। কিন্তু প্রশ্ন করতে চাই, এই পথ দিয়ে স্বামী বিবেকানন্দ হেঁটে যেতেন, এই পথ দিয়ে রামকৃষ্ণ হেঁটে যেতেন, এই জাতীয় কথা বলেছেন। কিন্তু যখন ওনারা হেঁটে যেতেন তখন ওনাদের এই তন্ময় বাবুদের পূর্বসূরীরা কি বলতেন? আজকে স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ছে, রামকৃষ্ণদেবের কথা মনে পড়ছে। রামকৃষ্ণদেবের শ্রেষ্ঠ শিষ্য ভারত গর্ব স্বামী বিবেকানন্দকে এই তন্ময় বাবুদের পূর্বসূরীরা ভণ্ড সন্ন্যাসী বলেছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে মনে পড়ছে। নির্ঝরের স্বপ্নভঙ্গ কোন পাড়ায় বসে লিখেছিলেন এই বরানগরের, সেটা তন্ময়দার খুব মনে পড়ছে। কিন্তু যখন উনি লিখতেন তখন ওনাকে পুঁজিবতী কবি বলা হতো, পুঁজিবাদী কবি বলে আখ্যা দেওয়া হতো। এটা হচ্ছে ক্যারেক্টার অফ কমিউনিজম। আজকের ছেলেরা কিন্তু এর থেকে আলাদা, তারা কিন্তু এই পথে হাঁটে না। মনীষ সিসোদিয়া অনেক আগে জেলে গেছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে উনি সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছে।
সেটাও যদি হয় সুপ্রিম কোর্টের ব্যবস্থা নেবে। আমি কে, আমার পক্ষে এটা বলা সম্ভব না। সুতরাং আমার যদি এরকম সজলের সাথেও দেখা হয়ে যায়, আমি হয়তো সজলকে বুকে জড়িয়েই ধরবো। এখন সজল যদি তখন মনে করে যে না, এর থেকে সেটিং এর গন্ধ পাওয়া যাবে বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়, এটা সজলের রুচি, আমার রুচির সঙ্গে মিলবে না। হ্যাঁ, আমি দেখলাম উনি বারবার বলছেন সজল এলে তাকে স্বাগত জানাবো, স্বাগত জানাবো। আচ্ছা, বুকে জড়িয়ে ধরবো, আমি সায়ন্তিকাকে স্বাগত জানিয়েছি। মানে উনি বোঝাতে চাইছেন ঠাড়ে ঠোড়ে, উনি ঠাড়ে ঠোড়ে এটা বুঝিয়ে দিতে চাইছেন আমি পাড়ার ছেলে। তার তন্ময়দার সঙ্গে ব্যক্তি সম্পর্ক খুব ভালো। যত লম্বা মানুষ, মনও তত লম্বা। তো ব্যক্তি তন্ময়দার সঙ্গে কোনো যুদ্ধ নেই। আমি তন্ময়দাকে একটা প্রশ্ন করি, সুজনবাবুকে কি স্বাগত জানিয়েছিলেন তন্ময়দা? সুজনবাবুকে বরানগরে স্বাগত, দমদমে স্বাগত, এ কি আপনারা জানিয়েছিলেন? জানাননি তো। আচ্ছা তন্ময়দা, আপনি একবার উত্তর দমদমে জিতেছিলেন, একবার হেরেছিলেন। একবার বোধহয় চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জিতেছিলেন, একবার তার কাছে হেরেছিলেন, 1:1। তো চন্দ্রিমাদি কি আপনাকে স্বাগত জানিয়েছিল তন্ময়দা, যে উত্তর দমদমে আপনাকে স্বাগত? উনি যেটা বোঝাতে চাইছেন যে আমি ঘরের ছেলে, এটা মানুষ এই ভুল করবে না। আপনি গিয়ে অন্য ঘরে প্রার্থী হলে তখন আপনি পরের ছেলে হন না। আপনি গিয়ে উত্তর দমদমে যদি প্রার্থী হন এবং বিধায়ক হন, তখন আপনি পরের ছেলে না, তখন পুরো বাংলা আমার মা, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু। আর যখন আমরা গিয়ে কেউ দাঁড়াই, তখন উনি বারবার বলেন স্বাগত জানাই, স্বাগত জানাই। এসব খেলা আমরা বুঝি। মইদুল মিদ্দা, সুদীপ্ত গুপ্তদের কথা আমাদের প্রতিদিন মনে পড়ে। প্রতিদিন আমরা তাদের রক্তে শপথ নিয়ে আমাদের পতাকাকে আরো লাল করি। সজলকে যদি জিজ্ঞেস করি, সজলের মনে পড়ল না? সজল তো তৃণমূল কংগ্রেসে ছিল, আমি তো ছিলাম না কোনোদিন। সজল তো তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি হয়েছে। তাহলে সজল যখন তৃণমূল কংগ্রেসে ছিল, তখন তৃণমূল কংগ্রেস যা যা করেছে। স্বপন কোলের হত্যা তো তখন হয়েছে যখন সজল তৃণমূল কংগ্রেস। কেন এসব বলে? আমাদেরকে কি তথ্যহীন ভাবে? আরেকটা শেষ কথা বলেছেন, আরেকটা কথা বলেছেন, এই যে মইদুল, সুদীপ্ত, আনিস, এদের রক্তে রোজ পতাকাটাকে আরো রক্তবর্ণ করে দিচ্ছেন, এরা করে নিচ্ছেন। ঠিকই তো, এদের রক্ত তো আপনার দরকার, তাই তো আপনি ভোটে দাঁড়িয়ে এদের রক্ত যাতে ঝরে সেই ব্যবস্থা করছেন। আপনার তো এদের রক্ত দরকার। আপনারা কেউ আপনাদের নেতাদের কখনো রক্তপাত হয়েছে আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আপনাদের নেতাদের, সুজনবাবু কখনো আক্রান্ত হয়েছেন দেখান, মোহাম্মদ সেলিম সাহেব কখনো আক্রান্ত হয়েছে দেখান। আমি চাই না হোক, আমি চাই না হোক, হলে আমার দলের নেতা আক্রান্ত হলে যতটা গলা পাঠাই ততটাই ফাটাবো, যতটা প্রতিবাদ করি ততটাই করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ছোট যারা গ্রাউন্ড লেভেল, গ্রাসরুট লেভেল, যারা পাড়ার লেভেলে পার্টিটাকে বাঁচিয়ে রাখে, যে পার্টি হোক, সেই পার্টির নেতারা খুব সহজেই বলে যে ওদের রক্ত চাই, ওদের রক্তে পতাকাকে রাঙাবো, আরো টকটকে লাল করবো। নেতারা তো রক্ত দিতে আসেনি, নেতারা ফিশ ফ্রাই খায় কর্মীদের সঙ্গে কথা বলে, নেতারা দিল্লি যায়, ব্যাঙ্গালোর যায়, পাটনা যায়, কর্মীদের সঙ্গে আলোচনা করে যায় যে আমরা কার পাশে বসবো, কার সাথে গল্প করব, কার সাথে খাবো, কার সাথে কথা বলবো। যায় না, সেটা তাদের ওই 4 জন 10 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু যে কোনো পার্টিকে, আমি এটা যে কোনো পার্টির উদ্দেশ্যে বলছি, কিন্তু পার্টিকে বাঁচিয়ে রাখে
আমার ওই পাড়ার ছেলেটা যারা পোস্টার মারে ওই দলে, আমার ওদের মতন কিছু পাড়ার রাস্তার কর্মী, তারা দলটাকে বাঁচিয়ে রাখে। আমরা আছি বলে তারা নেতা হয়, তা না হলে এদের কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, আমি তৃণমূল করতাম, এটা কি জানে না? আমি যখন তৃণমূল করতাম তখনও আমার নাম সজল ঘোষ ছিল। ওদের কিছু নেতা সাইবাড়ির হত্যাকাণ্ডের পর নিজেদের নাম পাল্টে নিয়েছিল, আমি তাদের দলে নয়। হ্যাঁ, আমার নাম তখনও সজল ঘোষ ছিল, সারা দেশ জানে। কিন্তু আমি প্রশ্ন করি, আপনারাও তো তৃণমূল করছেন, আপনি তো নিজে হাতে দাঁড়িয়ে প্রার্থীকে আশীর্বাদ দিচ্ছেন। ওদিন দেখা হয়েছে একটা পথ চলতি মিটিংয়ে, মিছিলে দেখা হয়েছে, সেটা বলেছেন। আবার দুজনে একসাথে গিয়ে ঈদের নামাজের জায়গায় দাঁড়িয়ে পড়েছেন আপনাদের জোট প্রমাণ করতে। একই ছবি দেখা গেছে, সেম টু সেম ছবি দেখা গেছে আপনার সৌগত রায় এবং সুজন চক্রবর্তীদের। সেটা জোট নয়, সেটা সেটিং নয়। এসব কথা বলে লাভ নেই, এসব কথা বলে লাভ নেই। তন্ময়দা ভালো লোক, ভালো মানুষ, প্রাণকোলা মানুষ, কিন্তু তিনি যে উদ্দেশ্যটা নিয়ে দাঁড়িয়েছেন ওটা সেটা তার পার্টির উদ্দেশ্য, সেটা তার পার্টির কর্মীদের উদ্দেশ্য না। পার্টির কর্মীরা বুক দিয়ে লড়ে, প্রাণ দিয়ে লড়ে, তৃণমূলটাকে হারাতে হবে। আমি তো আবারও বলছি, বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছে আমাদের দলের হাজার হাজার কর্মী, তাই সেই রেজাল্ট বেরিয়েছে। এবারে যদি ভোট না দেয় রেজাল্ট বুঝে যাবেন। আর আজকে দাঁড়িয়ে আপনি এই সমস্ত সেটিং মেটিং এসব নিজে করলেন আশীর্বাদ, নিজে বললেন জয়ী হও, নিজের মুখে সবাই দেখেছে। চাইলে আবার দেখাতে পারি, চাইলে আমি ওনার বাড়ি গিয়ে দেখিয়ে আসতে পারি। হ্যাঁ, আর এখন বলছেন বলিনি, এর কথার কি উত্তর দেব? ফেসে গেছেন আসলে। আমি আদৌ বলিনি জয়ী হোক। আর এটা কমন সেন্স, সকল মানুষই বোঝে যে কোনো একজন প্রার্থী তার বিরুদ্ধ প্রার্থীকে জয়ী হও এটা বলতে পারে না। এটা সায়ন্তিকা অতিরিক্ত বলেছে, বাচ্চা মেয়ে মনে করেছে এটা বললে ওর কিছু লাভ হবে বলেছে। এটা বলার জন্য যদি ওর কিছু লাভ হয় হোক, আমার কি করার আছে? তা বলে আমি তো আর ওকে এটা বলবো না, আমি ওকে জয়ী হও বলবো না, আমি ওকে পরাজিত হও বলবো না। বলেননি, উনি বলেননি, উনি বলেননি। উনি এত ব্রাহ্মণ মানুষ, উনি কিন্তু ব্রহ্মণ্যবাদটা ভালো জানেন। কমিউনিস্ট পার্টির লোক হলেও, মার্ক্সবাদী লোক হলেও ওনার বেদ উপনিষদ অগাধ পাণ্ডিত্য আমি দেখেছি, এটা সত্যি ঘটনা। কিন্তু উনি কি বলেননি একবার? ওই ক্লিপটা, ওই সংবাদ মাধ্যমের ক্লিপটা একটু পাশে চালিয়ে দিও, যে জয়ী হও আশীর্বাদ উনি দিয়েছেন। উনি বলেননি আমি দিয়েছি, উনি বলেছেন আমি দিইনি। একবার চালিয়ে দিও, একবার চালিয়ে দিও, যে বাংলার যত ব্রাহ্মণ সব যদি এরম ভাবে মিথ্যে মিথ্যে বলে, সে ব্যানার্জি ভট্টাচার্য যদি এক লাইনে এক হয়ে যায় কোথাও, এটা তো দুর্ভাগ্যজনক। আমি তো তাই বলছি, বড়নগরের মানুষ সব বোঝেন এবং বড়নগরের সেই মানুষের কাছেই তো আমি যাচ্ছি। মাত্র 2% মানুষের কাছে যেতে পেরেছি, 98% বাকি। আমি তো মনেই করি আমাদের কিংবদন্তি প্রতিম নেতা জ্যোতি বসু বলতেন, মানুষের কাছে যাও, যা করতে পেরেছো বলো, যা করতে পারোনি তাও বলো। মানুষ বিচারক, মানুষ ঠিক বিচার করবেন। আমাদের তো এটাই কাজ, মানুষের কাছে যাওয়া। সুতরাং আমি মানুষের কাছেই যাব। মানুষের কাছে যাওয়ার পরে যদি মানুষ মনে করেন আমি প্রতারণা করেছি, সেটা মাথা পেতে মেনে নেব। যদি মানুষ মনে করেন আমি ঠিক কাজ করেছি, সেটাও মাথা পেতে মেনে নেব। কিন্তু তার জন্য আমার সজলকে অসম্মান করতে হবে না, সজলকে কটূক্তি করতে হবে না, শান্তিকাকেও অসম্মান করতে হবে না, শান্তিকাকেও কটূক্তি করতে হবে না। ওটা আমার রাজনৈতিক রুচিবোধের সঙ্গে খাপ খায় না। আমি এই রাজনৈতিক রুচির সঙ্গে প্রতিযোগিতায় নামতে নারাজ। আচ্ছা, সিবিআই ইডি আছে বলে তো ওনার দোকানদারি চলছে, ওনাদের দোকানদারি তবে চলছে। ওনারা দেখুন ধরলে পরে বলছে আরো আগে ধরা উচিত ছিল। আর যদি ধরে নিয়ে যায়, তাহলে আবার রাস্তায় নামবে প্রতিবাদে, যে কেন্দ্রীয় সরকার। আমি একটা প্রশ্ন করি, তন্ময়দা উত্তর দিতে পারবেন? INDIA জোটের মিটিং এর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কল করা হয়েছিল বলে আপনারা রীতিমতন চেয়ার খালি রেখে তাতে ছবি টবি লাগিয়ে, যেমন শোক প্রস্তাবে হয় না, শোক সভায় হয়, প্রায় সেরকম কান্নাকাটি করেছিলেন। যাকে ডাকা হয়েছিল বলে আপনি এই রিয়াকশন আপনার দল দিয়েছিল, বা আপনার দলের যারা সদস্য ছিল তারা এই রিয়াকশন দিয়েছিল। ধরে নিয়ে গেলে কি কাণ্ড করবে তারা? ধরে নিয়ে গেলে কি কাণ্ড করবে?